পর্বে আজকে আমি এসেছি কবিতা পাঠ করতে। আমি ঢাকায় থাকি। আমার ৩টি কবিতার বই আছে আর কি, এবং একটি প্রবন্ধের বই রয়েছে। তো কবি মঈন মুরসালিনকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো আজকে আমি আমার নিজস্ব লেখা কিছু কবিতা পাঠ করব। তো এখন সারা পৃথিবী চলছে হলো করোনাকাল। তো করোনাকালের সময়ে আসলে সারা পৃথিবীর মানুষই গৃহবন্দী অবস্থায় বসবাস করছে। তো এই সময় কবিদের কাজ কি? আমি আর কয়েকটি লাইভে এই কথাই বলেছি। এখন কবিরা হলো স্বপ্নের ফেরিওয়ালা। তারা স্বপ্ন বিকিয়ে যায় দু হাত দিয়ে। তারা শব্দের মধ্য দিয়ে, বাক্য বন্ধনীর মধ্য দিয়ে তারা কবিতা রচনা করে, এবং কবিতা রচনা করে তারা পাঠকদের মনকে বিমোহিত করে, পাঠকদের আত্মাকে করে শান্তি প্রশান্তিময়। তো লকডাউনের সময় আসলে কবিদের কাজ একটাই, তার কবিতা লেখা, আর কোনো কাজ নেই। তো এখন যে সময়টা চলছে, তো সারা পৃথিবীর এই লকডাউনের মুহূর্তে আমরা যখন যারা কবিতা চর্চা করি, কবিতা লিখি, কবিতা পাঠ করি, আমরা কবিতা নিয়েই আছি। তো এই অবস্থাতে আমাদের সারা পৃথিবীর মতো ঢাকা শহরও লকডাউন হয়ে গেছে, ঢাকার আশেপাশে ডিস্ট্রিক্টও লকডাউন হয়ে গেছে। তো আমার প্রিয় শহর, আমার জন্মস্থান বগুড়ায়। তো বগুড়া যেদিন লকডাউন করা হয়, ঠিক সেই দিন আমার বগুড়ার এক কবি বন্ধু রয়েছে, তার নাম হলো কবি ইসলাম রফিক। কবি ইসলাম রফিক বগুড়া লেখক চক্রের সভাপতি। তো কবি ইসলাম রফিকের সবচেয়ে বড় গুণ হলো সে একজন প্রচণ্ড আড্ডাবাজ মানুষ। তো এই আড্ডাবাজ মানুষটি, তাকে বাসায় রাখা খুব মুশকিল, তাকে বাসায় আটকে রাখা যায় না আসলে। তো লকডাউনের দিনও ইসলাম রফিক বাসা থেকে বেরিয়ে শহরে প্রবেশ করেছিল আর কি। তো সেই দিন আমি একটি কবিতা লিখেছিলাম। আমি সেই কবিতা দিয়ে আজকে শুরু করছি আমার প্রতিভা প্রকাশের ফেসবুক লাইভ পেজের কবিতা পাঠের প্রথম কবিতাটি পাঠ করছি। আমার কবিতার শিরোনাম প্রিয় শহর অন্তরীণ। কবি বন্ধু ইসলাম রফিককে উৎসর্গ। সময় হয়েছে এবার ঘরে থাকো ঘরে, কান্তজির মন্দির দেখতে চাও বইয়ের পাতায় খোঁজো, মহস্থান আপাতত বুক শেলফ থেকে বের করো, রবীন্দ্রনাথের প্রাণগঙ্গা পাঠ করবে তাও ঘরে বসে, আকাশ দেখার খুব শখ তোমার, বারান্দায় যাও বন্ধু, সকালের ঘাস আর শিশিরের ছোঁয়া খুব পছন্দ তোমার, ধান ক্ষেতের আইল পথে না হাঁটলে তোমার সূর্য পূবের আকাশে ওঠে না, রেল লাইন ধরে হাঁটাহাঁটি না করলে রেলগাড়ি আসে না বলে তুমি চিৎকার করে ফোনে বলো, আমি জানি সিদ্ধ চাউলের ভাত আর পোত্তার স্বাদের বাহিরে তুমি পেঁয়াজুতে আসক্ত এক নারুলির কালের কাপ্তান, সাত মাথার দুধ চা তোমার উদরে না গেলে তুমি দিন রাত শুধু পাইচারি করো চা বিরহে, ঝাঁজ রোদের দুপুর আর কোমল সন্ধ্যায় তুমি উড়ে আসো সাত মাথার কোলাহলে, তুমি হও শহরের পরিব্রাজক, সর্ষে ফুলের বাগান দেখতে তুমি ছুটে যাও গ্রামে, কিন্তু সন্ধ্যায় সাত মাথার কাঠপট্টিতে চা তোমার চাই চাই, হে বন্ধু আজ হাওয়ায় ভাসে উদ্বেগ, বাতাসের সনসনে মৃত্যুর হুলিয়া, ঘরে থাকো ফুলের সুবাসে, প্রিয় নারীর সান্নিধ্যে পূর্ণিমার আলো শরীরে মাখো, ধুলোর লাজে নিজেকে মেলে দিও সাত মাথায়, আবার কোনো এক বসন্তের উষ্ণ দিনে, হে আমার বিষণ্ণ শহর ক্ষমা করে দাও। ধন্যবাদ। আসলে কবিতার মধ্য দিয়ে আমরা আমাদের দিনগুলোকে অতিবাহিত করছি, এবং কবিতার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। তো আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রতিভা প্রকাশের ফেসবুক লাইভ পেজকে, কারণ তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের কলকাতার বন্ধু পিয়ালি গাঙ্গুলি এসে গেছেন, আমার বন্ধু বিপুল অধিকারী, মঈন মুরসালিন বলছেন বাহ কবি বাহ, শামীম মিঠু বলছেন শুনতেছি। ধন্যবাদ, শুনুন। আমি এবার যে কবিতাটি পাঠ করছি, এই কবিতাটির শিরোনাম উষ্ণতা, এক কাপ কফি ও তুমি। তৃষ্ণার্ত আত্মায় এক কাপ কফি ও তোমার সান্নিধ্যে বিকেলটা আমি সাজিয়ে ফেলি অভিজাত রঙ্গে, মিথ্যার অন্ধকারগুলো সরিয়ে জ্বালিয়ে দেই প্রেমের বাতি, যতবার তোমার কাছে পৌঁছে যাই আমার নাকে মাতোয়ারা জাগায় কাঁঠাল চাপার গন্ধ, তোমার কল্যাণিয়া মুখ দেখে ভুলে যাই কফি ঠান্ডা হতে চলেছে,
প্রতিবার প্রতিক্ষণ একই ছবিতে ভাসিয়ে দেই আমার বর্তমান ও ভবিষ্যতের ওয়াদা। মেঘবালিকা, ও মেঘবালিকা, জীবনের মোহে চিরটাকাল তোমার পাশে বসেই চুমুক দিতে চাই কফির উষ্ণ পেয়ালায়। ধন্যবাদ। আসলে কবির কাজ কি? কবির কাজ হলো কবিতা লেখা, এবং কবি দুহাতে স্বপ্ন বিলিয়ে যান। আমাদের স্মরণকালের সবচাইতে ঐতিহাসিক গুরুত্বপূর্ণ আধুনিক বাংলা সাহিত্যের দিকপাল কবি আল মাহমুদ বলেছিলেন যে কবিতার জন্য একটি জীবন প্রয়োজন। একটি জীবন যদি আমরা দিয়ে দিতে পারি, একটি জীবন যদি আমরা দিয়ে লেগে থাকতে পারি, তাহলেই কেবল একটি কবিতা বা কবিতা সুন্দরী আমাদের কাছে ধরা দেবে। তো কবিতার জন্য এই যে আমাদের কথা, কবিতার জন্য এই যে আমাদের পথ চলা, এর জন্য কিন্তু আসলে লেগে থাকতে হয়, শ্রম দিতে হয়, সময় দিতে হয়। 30 বছরের কাব্যচর্চার জীবনে মাঝখানে বেশ কিছুটি সময় আমি সাহিত্যর আঙিনা থেকে দূরে সরে গিয়েছিলাম, কিন্তু কবিতার অঙ্গন থেকে আমি কখনো এক বিঘত পরিমাণে দূরে যাই নাই। আমি সাহিত্যের আঙিনা থেকে কিছুটা অভিমানেই সরে গিয়েছিলাম, কিন্তু কবিতা থেকে আমি কখনোই দূরে সরে যাইনি। আমি প্রতিদিন ঘুম থেকে উঠেছি কবিতার জন্য, আমি বাজারে গিয়েছি কবিতার জন্য, আমি আমার চাকরি, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার ঘোরাফেরা, আড্ডা সব আমি করেছি আমার কবিতার জন্য। আমি কবিতার জন্যই আমার জীবনটাকে উৎসর্গ করেছি, এবং আমি আমার জন্মস্থান শহর বগুড়া থেকে আমি ঢাকায় এসেছি কবিতা লেখার জন্য, এবং কবিতার জন্যই আমি এই শহরে থেকে গেলাম আজকে 23 বছর ধরে। তো আসলে যেহেতু কাব্যের লক্ষ্য হলো রস আস্বাদন করা, ধ্বনি বা ব্যঞ্জনা উদ্দিষ্ট লক্ষ্যের পৌঁছানোর উপায় হলো কবিতা, আর শব্দ হলো তার একমাত্র উপাদান যাকে অবলম্বন করে ব্যঞ্জনার সৃষ্টি হয়। কবিতার অভিজ্ঞতাকে শব্দের মধ্য দিয়ে প্রকাশ করেন। তো আমি এবারে যে কবিতাটি পাঠ করব, এটি আমার 3য় কাব্যগ্রন্থ কে তোমাকে ডেকে নিয়ে যায় বারে বারে কাব্যগ্রন্থের কবিতা। কবিতার শিরোনামও ওইটাই, কে তোমাকে ডেকে নিয়ে যায় বারে বারে। তিলোত্তমা নগরীর মাঝে অক্সিজেন তুমি, তোমার চোখের তারায় শুধুই হারিয়ে যাই আমি। ইচ্ছে জাগে 7 রঙ্গে, আদরে ভাষায় 2 চোখ, কে তোমাকে ডেকে নিয়ে যায় বারে বারে। নক্ষত্রের নজরের তাবিজ এঁকেছ কপালের টিপ, সন্ধ্যার আকাশে দেখি রূপের ঝিলিক। সাগরের বুকে নেমে আসে চাঁদের আকুতি, কত পথ হেঁটে হেঁটে পেয়ে গেছি জ্যোতির কুঠুরি। শিওরে আগুন জ্বলে মোমের মনন সাজে, আমাকে দেখেছ তুমি হৃদয়ের ফাগুন লাজে। রাতের কার্নিশে ভাসে লালনের সুর, দরিয়ার ঢেউ জানে মনের আকুল। আকুলি বিকুলি মন ছটফট ডানায়, ভোরের বাতাস চুমে শিশির কণায়। হৃদয় ব্যথায় গলে প্রেমের কাজল, আয়না দেখিয়ে দেয় ঠোঁটের যতন। বেগুনি আলোর শিখা চেনে চোখের নজর, সাগরের ঢেউ শিখায় তোমার কদর। দুপুর বাসর আসে রোদের ঘোমটা দিয়ে, কে তোমাকে ডেকে নিয়ে যায় বারে বারে। ধন্যবাদ। আসলে কবিতার জন্য আমাদের যে আয়োজন, এবং আমার সবচেয়ে ভালো লাগে একটা বিষয় যে আমরা যে সময়ে এসে কবিতা চর্চা করছি, বা আমরা যে সময়ে একবিংশর আজকে 2020 সাল, এই করোনা মহামারীকালীন সময় আমরা কবিতা লিখছি, এখন যেহেতু সকলেই গৃহবন্দী, এখন এই গৃহবন্দী অবস্থার মধ্যে যারা কবিতা লিখছেন, আমার আফসোস এবং আমার কষ্ট লাগে এই জায়গাতে যে আমাদের সময়ের সবচাইতে আধুনিক কবি, 85 দশকের সবচেয়ে আধুনিক দিকপাল কবি আল মাহমুদ যদি থাকতেন, আমরা যদি লাইভ করতে পারতাম, খুব ভালো লাগতো, খুবই ভালো লাগতো আমাদের যে আমরা আল মাহমুদের লাইভ দেখতে পেতাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কবি আল মাহমুদ, কবি শামসুর রহমান, কবি ফজল শাহাবুদ্দিনকে হারিয়েছি। আমরা তাদেরকে কখনো পাবো না, তাদের রেখে যাওয়া অমর সৃষ্টিগুলো নিয়ে আমরা এখন দেখি। তো এই যে কবিতা, 29তম পর্বে আজকে কবিতা পড়তে এসেছি আমি। এই কবিতা পড়ার মধ্য দিয়ে আমি স্মরণ করছি, কারণ আগামী 11ই জুলাই বাংলা সাহিত্যের 50-এর সবচাইতে গুরুত্বপূর্ণ কবি আল মাহমুদের জন্মদিন। তো এই কবির জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা জ্ঞাপন করে আমি কবিতা পড়ছি। এবার আমি একটি প্রেমের কবিতা পড়ব। এটি আমার পাখি বিক্রি কাহিনী কাব্যগ্রন্থ থেকে পড়ছি। কবিতার শিরোনাম মুখোশ। মুখোশ পরে নিলাম গত রাতে, রাজা তুতেন খামেন সোনার মুখোশ পরে রাজ্য শাসন করেছেন।
প্রিয়তমা নারী আনাক সেনামিনের বাহুডোরে যখন ছিলেন, তখনও মুখোশের আড়ালেই প্রকাশ করেছেন ভালোবাসার সকল সরল ধারাপাত। একটা নীল আকাশ আর মেঘবালিকার বাম হাত শক্ত করে ধরে সাগর পাড়ি দিতে যেয়ে এই মাঝ দরিয়ায় হঠাৎ মনে হলো পিছনের অন্ধকার বুঝি চিনে ফেলেছে আমার ছায়া। আমিও রাজা তুতেন খামেনের মতো মুখোশ পরে আমার আনাক সেনামেনের বাম বাহু ধরে পাড়ি দিতে চাই সাগর আর অন্ধকারের অশুভ বিল্লির কণ্ঠস্বর। ফারাও রাজার মতো পিরামিডের হিমশীতল গুহায় রাত কাটাতে চাই না প্রভু। রাতের আকাশ তারার নাচন আর চাঁদের রোমাঞ্চকর আলোর বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি আমার মেঘবালিকাকে নিয়ে অসমাপ্ত গল্পের শেষ দৃশ্য আঁকতে চাই। আমি কথা বলছিলাম কবিতা নিয়ে। আসলে কবিতার জন্য আমাদের এই যে পাগলামো, আমাদের দিন রাত অহর্নিশ পরিশ্রম। কবি মঈন মুরসালিন আমাকে গত মাসে ফোন করেছিলেন। কবি মঈন মুরসালিন আমাদের খুব আদরের এক ছোট ভাই। আমি অনেক আগে থেকে, আজ থেকে প্রায় 23 বছর আগে থেকে আমি তাকে চিনি। তো আজ থেকে 1 মাস আগে আমাকে ফোন করে বলল যে প্রতিভা প্রকাশ লাইভ করছে, ফেসবুক লাইভ করছে, তো আপনাকে একদিন কবিতা পাঠ করতে হবে। তো আমি তখন বললাম ঠিক আছে মঈন, আমি কবিতা পাঠ করব। তো বললো যে আমাদের কাছে দেখতে হবে, শিডিউল দেখতে হবে। শিডিউল আছে এখানে, অনেক কবিদের সিরিয়াল নেওয়া আছে। তো আপনার সিরিয়ালটা পড়বে 5 তারিখ। তাই বললাম কোন 5 তারিখ? তো বললো যে 5ই জুলাই। তো আমি আজকে আমার একটা কাজ ছিল আজকে বাইরে, তো আমি কাজ শেষ করে দ্রুত রাত 9:30টার মতো বাসায় প্রবেশ করেছি আর কি। আমি প্রবেশ করে মঈনকে ফোন করে বলেছি যে মঈন, সব ঠিক আছে তো? তো হ্যাঁ বড় ভাই, সব ঠিক আছে, আপনি শুরু করেন, আপনি প্রস্তুতি নেন। তো আমি সেই প্রস্তুতি নিয়েছি। তো প্রস্তুতি নেওয়ার পরে আসলে আমি এখন লাইভ এসেছি। এখন আমি যে কবিতাটি পাঠ করব, এটিও আমার পাখি বিক্রি কাহিনী কাব্যগ্রন্থের। কবিতার শিরোনাম ঈশ্বরদী। কবিতাটি আমি 80-র দশকের গুরুত্বপূর্ণ কবি শাহিন রেজাকে উৎসর্গ করেছি। প্রকৃতির রং ভালোবাসতে বাসতে উল্কার বেগে ছুটে চলেছি টাঙ্গাইল পেরিয়ে আরও সামনে। নিশিরাত, শুনশান নীরব পথ, আকাশ থমথমে। কে যেন আসছে বলে ঘোষণা দিয়েছে আবহাওয়া অফিস। সিরাজগঞ্জ পেরিয়ে সোজা রাতের পথ ঘুটঘুটে, চলন বিলে সমসম অনুভূতি। বনগার বামে একটু এগোতেই তিতলি আপা আকাশ থেকে নেমে এলো ঝিরিঝিরি আবেশে। দাসুরিয়ার মোড়ে যেন স্বাগতম জানালো আমাদের। ঈশ্বরদী, আমি হাজির তোমার বুকে। সবুজের চাদরে জড়িয়ে ঈশ্বরদী আমাদের ক্লান্ত ঘুম চোখ নিমেষে খুঁজতে লাগলো একটি মাটির ডেরা। ব্রিটিশ শিল্পীর আঁকা হার্ডিং সেতুর নিচে আমি দাঁড়িয়ে গেলাম 105 বছর পর। আহা, জল রঙে আঁকা কি রূপসী এ সেতু, যার প্রতি ভাজে ভাজে যৌবনের জয়গান। লালন শাহ সেতুর দিকে চোখ তাকাতেই শরীরে ঝিলিক মেরে গেলেন লালন। তিনি আছেন সেতুর ওপারেই। ব্রিটিশ ও বাঙালি শিল্পীর আঁকা দুটি সেতুর নিচে অবিরাম বয়ে চলেছে আমার পদ্মা। এ নদী আমায় আমিষ যোগায়। রূপালী ইলিশ এপার ওপার দুপারে শুধু বাড়িয়ে চলেছে রসনা বিলাস। তিতলির প্রেমে ঈশ্বরদীর সবুজ কানন যেন জেগে উঠেছে অষ্টাদশী সাজে। হে সবুজ গাছপালা, আমার প্রেম কবুল করো। আমি দেখতে পাচ্ছি স্বামী মিঠু, মঈন মুরসালিন, রাজীব কিষান দেখছেন। ধন্যবাদ বন্ধুরা। আমি এবারে যে কবিতাটি পাঠ করব, আমাদের কলকাতার বন্ধু পিয়ালি গাঙ্গুলি আছেন, তিনি লিখেছেন দারুণ। ধন্যবাদ বন্ধু, আমাদের সঙ্গেই থাকো। আমি এবারে যে কবিতাটি পাঠ করব, আমার এবারের কবিতাটির শিরোনাম পিঁপড়ে। আমি এই কবিতাটি উৎসর্গ করেছি লন্ডন প্রবাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল কুদ্দুস সাহেবকে। তার প্রতি শ্রদ্ধা রেখে আমি কবিতাটি পাঠ করছি। ইতিহাস লেখার আগে সভ্যতা যখন লঘু পায়ে আগুন খুঁজে বেড়াচ্ছে, মানুষ বুঝতে পারেনি তার শৌর্য বীর্য। আকাশে ফিনিক্স পাখির বাসায় একদিন সেও উড়ে যাবে বিশাল ডানায় ভর দিয়ে। তখনও পিঁপড়ে সমাজ সারিবদ্ধভাবে জীবনযাপন করত। মৃতদেহের অভ্যন্তরে অন্ধকার কবরে
পিঁপড়েরা সামরিক কুচকাওয়াচের ভঙ্গিমায় সারিবদ্ধভাবে প্রবেশ করত খাদ্যের সন্ধানে। সেই পিঁপড়ে সমাজ এখনও সারিবদ্ধভাবে পথ চলে। মানুষ এখন ইতিহাস রচনা শিখেছে। সারি সারি বইয়ের পাতায় শুয়ে আছে ইতিহাস ও ইতিহাসের অলিগলি। কিন্তু পিঁপড়ের জীবন থেকে মানুষ কোনো শিক্ষাই নেয়নি। আকাশ জয় সেও অনেক কালগত, কিন্তু অন্ধকার কবরে নিষ্প্রাণ মানুষ কিছুই করতে পারে না। অথচ পিঁপড়ে সমাজ অন্ধকার কবরে আলোহীন পথে সারিবদ্ধভাবে প্রবেশ করে অদ্ভুত ঘোরের মধ্য, তাদের রিজিক খুঁজে বের করে। ইতিহাসের অলিতে গলিতে ভাবনা দোল খায়, কার ইতিহাস লিখব? মানুষের, নাকি ছোট্ট বিষণ্ণ পাখির, নাকি কোটি কোটি বছরের সুশৃঙ্খল পিঁপড়ে সমাজের? মাহবুব সেতুকে দেখতে পাচ্ছি। মাহবুব সেতু এসেছেন, মঈন মোরসেন আছেন, আমাদের বন্ধু হালিম নজরুল আছেন এখানে। আমার ভাল লাগছে। আমার বন্ধু হাসান রৌফুন এসেছেন, উনি একজন ছন্দ বিশারদ। এবং হাসান রৌফুন আমার দেখা বাংলা সাহিত্যের তরুণদের মধ্যে, আমাদের যারা কবিতার যারা তরুণ লেখালেখি করছি আমরা, তার মধ্যে সে খুব ভালো গদ্য লেখে। তার কবিতার সেন্স অফ হিউমার খুব সুন্দর এবং সে চমৎকারভাবে কবিতার ব্যাখ্যা করতে পারে। আমি হাসান রৌফকে ধন্যবাদ জানাচ্ছি। আমি দেখতে পাচ্ছি নজরুল ইসলাম শান্ত এসেছেন আর কি। তো আমি আর কথা না বাড়িয়ে এবার যে কবিতাটি পাঠ করব, এই কবিতাটি আমার এই পাখি বিক্রি কাহিনীর থেকে নেওয়া আর কি। কবিতাটির শিরোনাম পাখি বিক্রি কাহিনী। পাখি বিক্রি কাহিনী 1। এই কবিতাটি পাঠ করতে গিয়ে তার আগে আমি একটু বলে নিই, এই কবিতাটি টাঙ্গাইলে, ধন্যবাদ হাসান রৌফুন, মানুষ পিঁপড়ে থেকে শিক্ষা নেয়নি। তো আসলে আমার এই পাখি বিক্রি কাহিনী 1 আমাকে চমকে দিয়ে আজকে আমার ছোট ভাই কুশল ভৌমিক টাঙ্গাইল থেকে কবিতাটি আবৃত্তি করে রেকর্ড করে আমাকে পাঠিয়েছে। আমি খুব বিস্ময়ে বিমোহিত হয়ে গিয়েছি আর কি। বিস্ময়ে বিমোহিত হয়েছে এই কারণে যে কুশল ভৌমিক একজন আবৃত্তি শিল্পী, এবং আবৃত্তি শিল্পী হিসাবে তার কবিতা, তার কণ্ঠ দিয়ে হৃদয়ের গভীর থেকে সে যেভাবে উচ্চারণ করেছে, আমি তো বাচিক শিল্পী নই, তো আমি আসলে কবিতাভাবে আবৃত্তি করতে পারবো না। তো আমার ওই কবিতাটি আমি নিজেই আরেকবার পড়ার চেষ্টা করছি আসলে। পাখি বিক্রি কাহিনী 1। কামাল হাসান এসেছেন, ধন্যবাদ। বাড়ির পাশে খাঁচায় ভরে কিছু পাখি একজন প্রায় নিয়ে আসে। কিছু কিছু পাখি আমার বেশ পরিচিত। পাখির আওয়াজ শুনতে শুনতে আমার নদীর কথা মনে পড়ে। নদী মানে কিশোর বেলার হার নামানা গান। কতদিন নদীতে ডুব সাঁতার আর গামছায় হাত পেঁচিয়ে বাইন মাছ ধরেছি। আহা, সেই কিশোর বেলা। মায়ের কত শাসন আর বকুনির লাল নীল জ্যামিতি। নদীতে নামবি না, সাপ আছে। সাপ আমাকে থামাতে পারেনি। আমি নদীর কাছেই গেছি, একান্ত আপনজনের মতো, ঘরে ফেরা পাখির মতো। নদীর পাশে পাকুর গাছে মাঝ দুপুরে পাখি গাইতো গান। নদীতে নামলেই দেখতাম পাখিগুলো উড়ছে, গাইছে, এক ধরনের আনন্দে অবগাহন করছে। এখন কি পাখিরা মনের আনন্দে সাঁতার কাটে বুড়ো আকাশে? জানি না। তবে আজকাল খাঁচার ভিতরের পাখির উতলা চাহনি দেখতে দেখতে সহসা আবিষ্কার করি পাখিদের ভাষার যত বীজগণিত। পাখির খাঁচায় নেমেছে আজ অমাবস্যার আধার। বিকিকিনির হাটে নাচে মোমের আলো। ধন্যবাদ। রুবেল হাবিব, শুনতে পাচ্ছি না। কবি শাহিন রেজা শ্রদ্ধাভাজন, উনি এসে গেছেন। উৎপলকান্তি বড়ুয়া, মঈনকে অভিনন্দন এমন চমৎকার আয়োজনের জন্য। শাহিন রেজা ভাই দেখছেন, ধন্যবাদ শাহিন রেজা ভাই। আমি এবারে যে কবিতাটি পড়ব, এই কবিতাটি কলকাতায় যখন গিয়েছিলাম আমি, তখন কলকাতা থেকে গিয়ে আমি 5টি কবিতা লিখেছিলাম। সেই 5টি কবিতার মধ্যে একটি কবিতা হলো এটি আর কি, সল্ট লেকে গোসল। রাতের সল্ট লেকে হাঁটতে হাঁটতে এই আমরা হাজারো বাত্তির আলোর নিচে ভিজতে ভিজতে কখন একটা যাত্রী ছাউনির নিচে দাঁড়িয়েছি বুঝতেই পারিনি।
বৃত্তের ফড়িং দৌড়ায় সড়কের বুক চিরে, আমরা সামনের দিকে যাব, যেখানে শুনলাম নতুন নকশায় দাঁড়িয়েছে আসমান ছোঁয়া কারুকাজময় সভ্যতা। এত আলো ঝলমল, আলোর শাওয়ারে মনের প্রতিটি ভাজে, চুইয়ে চুইয়ে আলোর কণা পুষ্প বৃষ্টির মতো সুগন্ধি ছড়িয়ে দিল। নগর থেকে নগর আমরা হেঁটে যাই, সভ্যতার আলোর মশাল জ্বালিয়ে। আমাদের সঙ্গে পায়ে পায়ে এগিয়ে যায় সল্ট লেকের ধূলিবিহীন সড়ক আর রাতের চাঁদ। ভাগ্যধর বৈদ্য, বেশ স্পষ্ট শুনতে পাচ্ছি, ধন্যবাদ। হালিম নজরুল মায়া সংক্রান্ত একটি কবিতা আছে না, থাকলে পড়ার অনুরোধ আছে। আসলে এই মুহূর্তে নজরুল ভাই এটা কোথায় আমি ঠিক আছে, কোথাও অবশ্যই আছে, এটা আমি চেষ্টা করছি আর কি। তো আমি কথা বলছিলাম কবিতা নিয়ে। তো যেহেতু কবিতার মধ্যেই আমাদের বসবাস, কবি মঈন মুরসালিনকে আবারও ধন্যবাদ। আমি বারবার তাকে ধন্যবাদ দিচ্ছি আজকে, কারণ এমন একটি অনুষ্ঠানে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো আসলে কবিতার মতো থাকতে গিয়ে আমরা মাঝে মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয়, মাঝে মধ্যে আমরা অনেক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়কে হারিয়ে ফেলি। কেন হারিয়ে ফেলি? এটা নিয়তি। এই নিয়তি, এটা আল্লাহ কর্তৃক, সৃষ্টিকর্তা কর্তৃক বা ঈশ্বর কর্তৃক যে যেভাবে বলি না কেন আমরা হারিয়ে ফেলি। ঠিক তেমনি গত বছরের জুলাই মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আমার জীবনটা ছিল খুব টালমাটাল। কারণ জুলাই মাসের 1 তারিখে আমার আম্মা আকস্মিকভাবে পড়ে গিয়ে, ওয়াশরুমে পড়ে গিয়ে উনি স্ট্রোক করেছিলেন আর কি। তারপর আমরা যখন ক্লিনিকে ভর্তি করি, সেই বগুড়া শহরে আমি ছুটে গিয়েছিলাম ঢাকা থেকে। আমি 10 দিন ছিলাম। তো আমি আমার আম্মাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি আসলে। তো আমার আম্মা 10ই জুলাই মারা গিয়েছেন আর কি। তো 10ই জুলাই আম্মা যখন মারা গিয়েছেন, সেই সময় আমি আমার আম্মাকে কবরে নামিয়ে দেওয়ার পরে 11ই জুলাই আমি রাতে একটি কবিতা লিখেছিলাম আর কি। এটি আসলে ঠিক আমি কবিতা বলি না, এটি আমি বলি একটি আমার জীবনের একটি ঘটনা আর কি। তো আমি এখন সেই লেখাটি পাঠ করছি। নিঃশব্দে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। কখনো ভাবিনি এই রাত কাঁদাবে, কখনো ভাবিনি সকালের আকাশ মেঘলা হবে। আমরা কখনো ভাবিনি বৃষ্টির মধ্য দিয়ে আমি লিখব আমার প্রাণের থেমে যাওয়া স্পন্দন। কিভাবে ভুলে যাব? মাটির পৃথিবীতে মিলিয়ে গেল আমার সকল সুখ। আমার দু কাঁধ যেন গ্রানাইট পাথর হয়ে গেল। আমি হাত বেয়ে কেঁদে কেঁদে চুয়ে পড়ছে বৃষ্টির কান্না। আমি তাকিয়ে আছি অদ্ভুত এক মাটির ঘরের দিকে। সকল আসবাবপত্র মাটি দিয়ে তৈরি। এখানে আমি আমার জীবনকে নামিয়ে দিলাম। আকাশ উপুর হয়ে কাঁদতে কাঁদতে ভিজিয়ে দিয়েছে আমার সারা দেহ। আর কখনো আমি জিহ্বার স্বরে ডাকতে পারবো না আমার জন্ম উৎসবের নারীর টান। আম্মা শব্দটা আমার মুখ থেকে চিরতরে বের হয়ে অন্ধকার কবরে মিশে যেতে থাকলো। আমি পাথরের মতো দাঁড়িয়ে আছি আম্মার কবরের পাশে। আস্তে আস্তে আম্মা শব্দটা মিশে গেল মাটির নিচে। মায়া কবিতাটা আছে, কিন্তু মায়া কবিতাটা আসলে আমি দেখতে পাচ্ছি মায়া 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 কবিতাটা কোনটা? মায়া মঈন মুরসালিন লিখেছেন মায়ের জন্য ভালোবাসা। হাসান রাফিন, দারুণ কবিতা ও পাঠ। ধন্যবাদ বন্ধু হাসান রাফিন। আমি অনেক দিন ধরে আপনার সঙ্গে দেখা পাওয়ার খুব চেষ্টা করছি। আসলে আপনার সঙ্গে দেখা হয় না, অনেক দিন হয়ে গেল, প্রায় 12-13 বছর। তো আমি চেষ্টা করবো আপনার সঙ্গে খুব শীঘ্রই দেখা করার জন্য, এবং আপনার সঙ্গে দেখা হলে আমার খুব ভালো লাগবে আর কি। হালিম নজরুল ভাই লিখেছেন আবেগ আপ্লুত হলাম, মা যেন ওপারে পরম শান্তিতে থাকেন, আমিন আমিন। মায়া কবিতাটা আমি আসলে কোথায় আছে কোনো জায়গায় অবশ্যই, আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না। মায়া কবিতাটা আসলে আমি ঠিক পাচ্ছি না খুঁজে। আমি বুঝতে পারছি না মায়া কবিতাটা কোন গ্রন্থে গ্রন্থিত হয়েছে, যে কারণে আসলে আমি মায়া কবিতাটা পাচ্ছি না। তো আসলে একজন কবির পক্ষে এই মুহূর্তে
পিএলএ গাঙ্গুলি লিখেছো মর্মস্পর্শী, ধন্যবাদ বন্ধু। আমি অন্য একটি কবিতা পড়ছি। মায়া কবিতাটা কোথায় আছে আমি 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 এটা পড়বো বন্ধু হাসান রৌফিন, আমি এটা পড়বো, তুমি বলেছো আমি এটা পড়বো। তার আগে আমি আরেকটি কবিতা পড়ছি, প্রার্থনা। প্রার্থনা কবিতাটি আমি এবার পড়ছি। প্রার্থনা কবিতাটি আমি উৎসর্গ করেছিলাম ইতিহাস গবেষক মোহাম্মদ আব্দুল মান্নানকে। আমাদের একটা নদী প্রয়োজন, এমন নদী যার স্রোত হাড্ডিসার দেহে সরিয়ে দেবে আয়ুর ঝিলিক। আমাদের একটা বর্ণময় আকাশ প্রয়োজন, এমন আকাশ যার কার্নিশ বেয়ে উড়ে যাবে সাদা বক আর শান্তির কবুতর। আমাদের একটা শিশিরের মতো সতেজ যৌবন প্রয়োজন, যে যৌবন আমাদের টেনে তুলবে আলোকিত নগরীর রাজপথে। আসুন আমরা বাতাসের জন্য প্রার্থনা করি, এমন বাতাস যার দমকা হাওয়ায় লণ্ড বণ্ড হয়ে যাবে বিপরীত স্রোতের ইলসে শরীর। আমাদের একজন অগ্নি পুরুষ দরকার, যার তেজে সারখার হবে ইতনা জঞ্জাল। হাই নজরুল ভাইও বলেছেন তৃষ্ণার্ত চোখের আকুতি। আসলে কবিতাটি আছে, আমি কবিতাটি বের করেছি। হাসান রৌফের আমি এই কবিতাটি পড়ছি। তৃষ্ণার্ত চোখের আকুতি। স্বপ্নের রং তুমি চেনো না, বোঝো না প্রেমের ভাষা, তবুও তোমার চোখ অনবর্ত খুঁজে ফিরে প্রেমের প্রতিশ্রুতি। তুমি কথা বলো বালিকা ভাষায়, ভোরের আলো তোমার শরীরে প্রবেশ করে না। তুমি পালিয়ে বেড়াও আলো থেকে দূরে, বহু দূরে, অথচ তোমার নিঃশ্বাস চায় প্রেমের আলো, তোমার যে দেহ চায় যুদ্ধের নিষ্ঠুরতা, জানতে চায় সেনাপতির রণকৌশল। তুমি ঘোষণা দিয়েছ স্বাগত বিষাদ, কিন্তু তোমার চোখ নীলাকাশের কোনায় কোনায় খুঁজে ফিরে একজন ভয়ঙ্কর শল্য চিকিৎসক, যিনি হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে। শোনো মাদমোয়াজেল, সিনা টান করে আয়নার সামনে দাঁড়াও, তাকাও, ডুবে যাও চোখের পদ্ম পুকুরে। অনুভব কি করছো হৃদয়ের জিকির, প্রেমের জন্য তুমি হয়েছ ভিখারিনী। ধন্যবাদ মনোকামনা পূর্ণ করার জন্য। আসলে মনোকামনা পূর্ণ করতে পারলাম না, আমি কবিতাটি পাঠ করলাম। আমি তো আসলে আবৃত্তি শিল্পী নই, আমি জাস্ট কবিতা লিখে চলি আর কি, যে কারণে আসলে আমি জানি না কবিতা কীভাবে পাঠ করতে হয়। তো আহমেদ স্বাধীন বলছে না তোমার প্রেমের কবিতা, তো সেই দিন আসলে আজকে প্রেমের কবিতাই হোক। আমি সম্প্রতি একটি কবিতা লিখেছি, যে কবিতাটি অনেক জায়গায় আমি পাঠ করেছি এবং কলকাতায় কয়েকটি লাইভেও পাঠ করেছি। আমি আমার ভাই মঈনের আজকের এই অনুষ্ঠানেও আমি কবিতাটি পাঠ করছি। আমার কবিতার শিরোনাম শাড়ির জমিন। তাজমহল রোডে চোখ আটকে গেল দুপুরের ঘোমটায়, শাড়ির ভাঁজে ভাঁজে ফুটে আছে বিনয়ী প্রেম। দূর থেকে দেখলাম হাত ধরিনি তার। আমি একটা গোলাপ দিব বলে মন স্থির করলাম, শাড়ি সবুজ বৃক্ষ হয়ে গেল। বৃক্ষের পাতাগুলো চর্যাপদের যুবতী মলা মাছ যেন। শাড়ির আঁচলে সমুদ্রের উত্তাল ঢেউ আছড়ে পড়ল। আমি শিহরিত হলাম 5 ফুট 2 ইঞ্চি আগুনে। সমুদ্র পিপাসায় শাড়ির দিকে তাকাতেই ডুবে গেলাম চোখের কাজলে। এই বৃক্ষকে সোবাহানবাগে প্রথম দেখি ভেজা রোদে, তারপর ভোরের আকাশে দেখেছি তার সতেজ রূপ। ধীরে ধীরে ফিরোজা রঙ্গে দেখেছি তার ময়ূরী দেহ। আস্থার নাগর দোলায় চেপে ঠোঁটের স্পর্শে সহসা আবিষ্কার করলাম রহস্যের সৌরভ। সেদিন থেকেই মাটি মাখা গন্ধে জেনেছি আমার আয়না তুমি। আমার নিঃশ্বাসের পায়রা উঠতে থাকে বৃষ্টি ভেজা মাঠে, যেখানে দাঁড়িয়ে আছো শাড়ির জমিন। ধন্যবাদ হাসান রৌফুন। আসলে বন্ধু আমার সময় তো বেশি নেই, সময় তো 40 মিনিট, আমি ঘড়ি দেখছি বারবার, 30 মিনিট অলরেডি হয়ে গেছে আর কি, আর 10 মিনিট সময় আছে। তো আসলে যে কারণে সময় আর কথা না বাড়িয়ে আমি আবার চলে যাচ্ছি কবিতার দিকে আর কি। এবারে যে কবিতাটি পাঠ করব, ধন্যবাদ হারিম নজরুল ভাই, চমৎকার উপমা। এবার কবিতাটির শিরোনাম হলো সূর্যমুখী। এই কবিতাটি আজকে প্রকাশ করেছেন আমাদের বন্ধু মাইনুদ্দিন জাহেদ পূবাকাশ ওয়েব পেজে আর কি। সূর্যমুখী।
আকাশের দিকে ঘোর লাগা নজরে সূর্যমুখী ফুল, ভালোবাসার আজন্ম বিপ্লবী ব্যঞ্জনা মনে, সকরুণ প্রার্থনায় রহস্যময় চাতক চাহুনি দিয়ে আকাশের শিহরণ জাগায় স্পর্শ চায় সূর্যমুখী। আকাশ উপুর হয়ে ছিটিয়ে দেয় রোদের বীজ, উত্তপ্ত কামনার জ্বলন্ত তাপে পুড়ে যায় সূর্যমুখীর তৃষিত ঠোঁট। অন্তহীন প্রেমের ভাবনায় ফুটে ওঠে হলুদ যৌবন। রোদের আদরে উত্থিত যৌবনে বেড়ে ওঠা শরীর ঈশ্বরকে সাক্ষী রেখে মেলে ধরে পাপড়ির আতুর ঘর, নিজেকে পোড়াতে চায় সূর্যের চিতায়। ধন্যবাদ বিপ্লব অধিকারী। চলুক, আসলে চললেও তো সময় তো শেষ হয়ে যাচ্ছে, আর সময় খুব একটা নেই। তো আমি এবার যে কবিতাটি পাঠ করছি এটি সম্প্রতি লেখা আমার। জানালায় বৃষ্টি টোকা দিয়ে বলে মাঠে যাও। কৈশোরের বজরায় চেপে পৌঁছায় যৌবনের আগিনায়, ফিস ফিস করে আমার কানে কে যেন বলে সময় হয়েছে এখন এসো, হাত ধরো, কিন্তু কে সে? শিহরণ জাগা ঢেউগুলো আছড়ে পড়ে হৃদয় শিরায়, এপাশ থেকে ওপাশ হই স্বপ্নের পেলব ছোঁয়ায়। জানি স্বপ্নের ডানায় দেশ থেকে মহাদেশ সাঁতরায় আত্মা। ঘুম দেবীকে বালিশে রেখে উঠে বসি বিছানায়, কাচের জানালায় বৃষ্টির নূপুর নাচে, ফিসফিসিয়ে বৃষ্টি বলে মাঠে যাও মাঠে। রাতের দুপুর সরাও, দেখো দাঁড়িয়ে আছে রায়। অসংকোচে এগিয়ে যায় ঘুমের ঘোরে, কামারের হাতুড়ির শব্দ বাজে হৃদয়ে। তাকিয়ে দেখি বৃষ্টির আগুনে কুয়াশার চাদর বেয়ে বৃষ্টির কণাগুলো পুষ্পের রেণু হয়ে সবেগে নেমে আসছে সৃষ্টির আনন্দে। ঝমঝম বৃষ্টিতে দুহাত বাড়িয়ে আমার অপেক্ষায় রায়। বড় হলে সমস্যা নেই, পরে আমরা কেটে ছোট করে দেব। বন্ধু, তুমি ছোট করে দিও না, আমাকে বিদায় করে দাও। আমি আমি আসলে সময়ের মধ্যে থাকতে চাই, সময়ের বাইরে যাওয়াটা ঠিক হবে না আসলে। তো এবারে যে কবিতাটি পড়ব, এই কবিতাটি আসলে আমি স্বপ্নের মধ্যে আমাকে কে যেন বলছিল আর কি বিষয়টি। আমি ঘুম থেকে জেগে উঠেই কবিতাটি লিখে ফেললাম, এবং লিখে ফেলেই আমি এই কবিতাটি প্রথম শুনিয়েছি কবি কুশল ভৌমিককে। আমি এখন সেই কবিতাটি পাঠ করছি। কবিতাটির শিরোনাম ঘোর সওয়ার। লেদা বাচ্চা থেকে ধীরে ধীরে প্রথম যেদিন মগজের দরজা খুলে বারান্দায় দাঁড়ালাম, দেখি আম্মা তিনটি ঘোড়া উঠোনে দাঁড় করিয়ে রেখেছেন। আম্মা তাকিয়ে বললেন, এই যে ঝাঁকড়া চুল আর রাশভারী কণ্ঠের মানুষটি দেখছ, সে তোমার বড়, আর ওই যে যার হাত ধরে দাঁড়িয়ে আছো রেলিংয়ে, সে তোমার ছোট। আমি তোমাদের তিনজনকে তিনটি ঘোড়া উপহার দিলাম, এ হলো শব্দের ঘোড়া। এবার এসো, বেরিয়ে পড়ো। চানমারি ঘাটের পাশ দিয়ে যে রাস্তা সোজা দক্ষিণে ঈদগাহ মাঠ পেরিয়ে ফিশারি অফিসের পাশ দিয়ে গেছে, তারও পরে একটা সবুজ জমিন আছে, তোমরা ও পথে যাও। সে পথ সৃষ্টির রহস্যময় আলিঙ্গনের মোহনা। সেই মাঠে শিহরণ জাগা হাওয়া খেলা করে। সে মাঠে প্রবেশের আগে করতোয়ার জলে মুখ ধুয়ে নিও বাবা। মনে রেখো, বহমান স্রোতে ময়লা থাকে না। শব্দের ঘোড়াকে ইচ্ছে মতো ডানে বামে চালিও, কিন্তু উড়াল দিও না। শব্দের চাবুক হিস হিস করে। তোমাদের শব্দগুলো যেন অহংকারী রাজার মুকুট না হয়। তোমরা সৃষ্টি করো শব্দের পালতোলা বাদাম। আম্মার কথা মেনে শব্দের ঘোড়ায় চেপেছি। পথ চলতে চলতে চারপাশে হরেক রঙের ঈর্ষার ঘুড়ি দেখি। কত ঘুড়ি সুতো ছিঁড়ে হয়েছে নিথর, অথচ তারাও একদিন বিকেলের যৌবনে আকাশ জয় করেছিল। যাযাবর জীবন আর শব্দের ঘোড়া হেসে ওঠে যখন চোখ আটকে যায় ইতিহাসের নীল দিঘিতে, যে দিঘিতে ডুবে দিয়েছিল সংশয়বাদী সারস। আম্মা বলে দিয়েছেন, হৃদয় ভাসিয়ে দাও সন্ধ্যার আকাশে, তারা হয়ে জ্বলবে। প্রেম।
হালিম নজরুল ভাই বলছেন আরও 20 মিনিট বাড়ানো হয়েছে। ভাই আসলে 20 মিনিট বাড়িয়ে দিয়েছেন। তো এখন ওই যে কবিতাটি পাঠ করবো, আসলে কবিতা পাঠ করতে গেলে এখন যে সময় যাচ্ছে, এই সময়ে আসলে শুনতেই ভালো লাগে। সময় বাড়ানো হলো, বইন মুরসালিন বলেছেন, আদেশ করেছেন বইন মুরসালিন আমার ভাই, আদেশ করেছেন যখন 20 মিনিট, এর অর্থ আমি 40 থেকে 20 মানে 11টা পর্যন্ত আমি পাঠ করতে পারবো। ধন্যবাদ, আমি কবিতায় ফিরে যাচ্ছি। এবারে কবিতার শিরোনাম রুহ। গভীর রাতে ভাবনার আকাশ বড় হয়ে যায়, কত জ্যোৎস্নার আদর ছিটিয়ে তাকিয়ে থাকে চাঁদ, তারাগুলো জ্বলতে থাকে নিজের রূপে। পশ্চিমের বারান্দায় আমি একটা চেয়ার পেতে বসি, মাথার উপর রহস্যের দরজা খুলে দেয় আকাশ। ক্লান্তিতে ঝিময় রাস্তার নিয়ন বাতিগুলো, আমার চিন্তার নিউরনে ঘুরছে আকাশের পরে আকাশ। রাতের নীরবতাকে আমার পাঠাগার বলে মনে হয়, অসংখ্য জ্ঞান সারি সারি থরে থরে সাজানো যেন। চারটা কি চিরকাল জেগে থাকবে আকাশে? তারাগুলোর জ্বালানি শেষ হলে কি হবে? কুরিয়ার সার্ভিসের মতো সাইকেলে চেপে ঘুমেরা পৌঁছে যায় সবার চোখের তারায়। ক্লান্তির ডানার নিচে তলিয়ে যায় ঘুমের আত্মা, তখন আত্মারা ঘুরে বেড়ায় অজানা দেশে। মৃত্যুকে আলিঙ্গন করে জেগে ওঠার নাম হলো রুহ। ধন্যবাদ। তো আমি অনেকদিন আগে করতলে মহাদেশ নামে একটি প্রবন্ধ গ্রন্থ আছে আমাদের শ্রদ্ধেয় অগ্রজ কবি আব্দুল মান্নান সৈয়দের, তো সেইখানে আমি একটা কবিতার একটা প্রবন্ধের একটা প্যারা লাইন পড়েছিলাম যে আবেগ কবিতার কেন্দ্রীয় উৎস। আবেগ যদি না থাকে তাহলে আসলে কবিতা এগোয় না। তো কবিতার জন্য আবেগ যেমন দরকার, উপমা যেমন দরকার, রূপক উৎপ্রেক্ষা ছন্দ তেমন দরকার। তো আসলে আমরা কবিতা দ্বারা চর্চা করি, কবিতা লিখে চলেছি, আমরা জানি না যে আমাদের কবিতা কাল পেরিয়ে মহাকালে টিকবে কি টিকবে না। কবির কাজ কিন্তু টিকা বা না টিকার জন্য নয়, কবির কাজ হলো লিখে যাওয়া, অন্তহীন লিখে যাওয়া। কবি আল মাহমুদ আমাদের সকলের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় কবি আল মাহমুদ বলেছেন, একটা জীবন দিতে হয় কবিতার জন্য, লেগে থাকতে হয়, সারাটা জীবন দিতে হয়। এই সারাটা জীবন দেওয়ার জন্যই আমাদের যে অন্তহীন অহর্নিশ চেষ্টা, সে চেষ্টা থেকেই সম্প্রতি মানুষের কল্যাণে প্রতিদিন ওয়েব পোর্টালে আমার 6টি ঋতুভিত্তিক কবিতা প্রকাশ হয়েছে। আসলে এই কবিতাগুলো লিখে নেওয়ার পিছনে যার সবচেয়ে বড় অবদান, তিনি হচ্ছেন কবি আরিফ নজরুল। কবি আরিফ নজরুল আমাকে বলেছিল, বড় ভাই আপনি 6টা কবিতা লিখবেন 6 ঋতুকে নিয়ে। তো আমি সেই 6টি কবিতা লিখেছিলাম, আমি কোথাও পাঠ করি নাই, আজকে প্রথম পাঠ করব। এখন আমি সেই কবিতাগুলো পড়ছি, খুব ছোটো ছোটো কবিতা আর কি। গ্রীষ্মের উষ্ণতায় শ্যামাঙ্গিনী। স্বপ্নেরা উড়ে আসে প্রিয় নারীর দুয়ারে, ধীরে ধীরে ঘরের মেঝেতে পা রাখে, আকাশের জানালা খুলে বেরিয়ে আসে সূর্য। পৃথিবীতে শুরু হয় বৃক্ষের জবানবন্দি, গাছের নিচে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে দেই, মুক্ত দানার মতো শরীর বেয়ে ঝরে পড়ে পসিনা। এমন উষ্ণ দিনে চোখের সানগ্লাস খোলা হয়ে যায়, রক্তের শিরায় শিরায় জাগে যুদ্ধের দামামা। তোমার ভালোবাসা জল জলে চুম্বুকের মতো, শুধুই বেগ বাড়ে ঘোড়ার নাল যেন। তোমার দীর্ঘ চুমুতে আমি পেয়ে যাই হায়াতের তাবিজ। এরপরের কবিতা বর্ষায় শ্যামাঙ্গিনী। সুরমা রঙের চোখ ডাকে মেঘের আড়ালে, মুষল ধারায় নেমে আসে যুবতী বৃষ্টির কণা। লাজের ওড়না খুলে পাপড়ি পেখম মেলে, প্রেমের সেতারে বাজে আদিম সানাই সুর। চরের মাটিতে ঝরে পড়ে গাছের পাতারা, নিবিড় সোহাগে শুধু কথা বলে চোখের কামনা। দেহের আরতি জলে বৃষ্টির শীতার্ত ওমে, হুটোপুটি লুটোপুটি বৃষ্টি ভেজা মন জুড়ে। চার চোখ কথা বলে ইশারায় খুলে যায়, ঠোঁটের আগায় জমে থাকা লবণের ঘাম। কুশল ভৌমিক লিখেছে ভাই। ধন্যবাদ ভাই, আমি পড়ছি। আসলে আমি তো আবৃত্তি শিল্পী নই, আমি লিখে যাই, লিখি হয় কিনা জানি না, কিন্তু পড়ছি আর কি। এবারে কবিতার শিরোনাম শরতে শ্যামাঙ্গিনী। কি মধুর সুর, রূপময় আবেশ, যখন পাই তোমাকে কাছে, একাকার মিশে যাই আত্মায় আত্মায়, শরীরে শরীর এক নরম অনুভূতি। রসের জীবন সেই মধুর নিয়তি, বুকেতে আমার জাগে আনন্দ কাপন। তোমাকে দেখলে মন হয় রূপান্তর,
থর চাষ করি স্বপ্ন অভিযান, এখন আমরা কেঁপে উঠি নিরালায়। তোমার গভীরে আমি ক্লান্তিতে চোখ মুদে, শরতের দুপুরে আজ মৌমাছি লোভে ফুলের মধু শুষে জেগে ওঠে প্রাণ। তোমার ওষ্ঠের স্পর্শে গর্জে বনরাজ, দেহের বিনায় কাঁপে শরৎ শরীর। ভালো হচ্ছে আহা আদিম সানাই। চমৎকার হাই নজরুল ভাই, থ্যাংক ইউ। মঈন মুজালিন, অসাধারণ কবিতা মঈন মুজালিন, ধন্যবাদ ভাই। এবারে কবিতার শিরোনাম 29তম পর্বে আমি কবিতা পড়ছি। এবারের কবিতার শিরোনাম হেমন্তে শ্যামাঙ্গিনী। নবান্নের গ্রামে মেতে থাকি ফসলের গন্ধে, একজোড়া রাজহাঁস সাঁতার কাটে মনের আনন্দে। বৃক্ষের ডালে বসে পাখিরা গায় যৌবনের গান, পল্লীগীতির সুরে রাখাল কাটে পাকা ধান। হেমন্ত মানেই উর্বর জমিতে নতুন ফসলের যুবতী ঘ্রাণ, যেখানে পূর্বপুরুষেরা লাঙ্গল করছে ফসল ফলাতো, আমি বীজ মন্ত্রে দীক্ষা নেই ডাবের পানিতে। একদিন ধান কাটা শেষে হেমন্ত নারীকে নীল জামদানি পেঁচিয়ে, তারপর খোপায় বেলি ফুলের মালা পরিয়ে গ্রামের মেঠোপথ দিয়ে স্কুল মাঠে যাব, যেখানে হেমন্তের আনন্দে মেলা হয়। প্রিয় নারী নাগরদোলায় চেপে আকাশ ছুঁতে চায়, নাগরদোলায় বসে সে নিজেই আকাশ হয়ে যায়। আমার বোন ফারজানা ইয়াসমিন দেখছেন, ধন্যবাদ বোন, আমার ভালো লাগছে। আমি এবারে যে কবিতাটি পাঠ করব, আহা শ্যামাঙ্গিনী তুমি ঋতুতে ঋতুতে, হেমন্ত বেস্ট। ধন্যবাদ কুশল, ধন্যবাদ বিপুল। এবারে কবিতার শিরোনাম শীতের উষ্ণতায়। আমার বাহুতে হেলান দেয় তার দেহের বাগান, তার মুখ গুজে যায় আমার লোমশ বুকে। শীতের বিকেলে খুঁজে ফিরি দিয়া সলায়, হৃদয়ের উনুনে আগুন জ্বালানো দরকার। আমরা ভাগাভাগি করে ভালোবাসার ওম নেই, শীতে কুয়াশার বিহঙ্গেরা আমাদের জড়িয়ে ধরে, বুকের ভিতর বেড়ে যায় তাপের পারদ। শীতকাল নিয়ে আসি ছোটের আমেজ, তোমার ঠোঁটে পাই পেট্রোলিয়াম জেলির স্বাদ। আহমেদ জসিম লিখেছেন, দারুণ উপভোগ করছি, ধন্যবাদ। ফারজানা ইয়াসমিন আমার বোন লিখেছে, বাহ, ধন্যবাদ বোন। এবারে আমার কবিতার শিরোনাম বসন্তে শ্যামাঙ্গিনী। মনে পড়ে সেই ঝড়ের রাতের কথা, বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিলাম আমরা, অনাগত স্বপ্নগুলো ট্রাভেল ব্যাগে ভরিয়ে, বৃষ্টি আর বিদ্যুৎ চমকের মধ্যে শুরু হলো পথ চলা। সেই প্রথম তোমার চুলের গন্ধ অতর্কিতে হানা দিল আমার নিঃশ্বাসের গভীরে। ঝড়ের মাতমে ক্লান্ত শহর ঘুমিয়ে গেছে বেশ আগেই, শুধু জেগে আছে ভেজা শাড়ির মতো মেঘময় আকাশ। যতদূর চোখ যায় গাড়ির হেডলাইট আর রাত জাগা গাছ। সকালের অস্পষ্ট আলোয় যাত্রীবাহী বাস থেকে নামিয়ে নেই আমাদের স্বপ্নগুলো। ধীরে ধীরে বসন্তের আকাশ জেগে ওঠে, রাতের ক্লান্তি ভুলে নিজের রূপে। আমরা বসন্ত বাতাসের ভেলায় চেপে পৌঁছে যাই সমুদ্রে, একটা গভীর চুম্বনের আকুতি হৃদয়কে করে তোলপাড়। জানলাম পৃথিবীতে পুরুষের যুদ্ধ চুমুর জন্য, খরগোশ ওত পেতে বসে থাকে চাঁদের আলোয়। ধন্যবাদ। আসলে কবিতাগুলো পাঠ করছি, জানি না কবিতা হচ্ছে কিনা। আহা ঠোঁটে ঠোঁট জিল কি জল কেলি। হাসান রৌফুন, আমি আসলে আপনার উপমা এবং আপনার কথা উপভোগ করি, সেই আগেও উপভোগ করতাম, এখনও উপভোগ করি, এবং আপনাকে আমি খুব পছন্দ করি। আমি ভাল লাগছে। বসন্ত থেকে যাক যুগ যুগ থাকবে নজরুল ভাই, বসন্ত থাকবে, যুগে যুগে বসন্ত থাকবে। বসন্ত কবিদের কখনো বসন্ত যায় না, কবিদের চিরটাকাল বসন্তই থাকে আসলে। আইটি প্রেমে কবিতা পাঠ করছি এবার। 19শে এপ্রিল বৃহস্পতিবার। এটি আমার পাখি বিক্রি কাহিনী থেকে। সমুদ্রের কাছে দাঁড়িয়েছিলাম আমরা, একটা কিছু ঘটতে যাচ্ছে একটু পর। ভোরের বাতাসে মিশে আছে যে ছোঁয়া,
ক্লান্ত চোখ সুন্দর স্বপ্নে বিভোর। না, কোথাও কোনো বিনাশ নেই। ঠাকুরমার গল্পের লগ্ন যেন একে একে মাতাল পথ চলা, কিন্তু গন্তব্য জানা দুজনারই। এই পথ চেয়েছিলাম আমরা, যে পথে স্বপ্নের সিঁড়ি বিছিয়ে রেখে গেছে একটা অদ্ভুত ঘোরের মধ্যে একটি শব্দ। বৃহস্পতিবার এলেই আমি অস্থির হয়ে যেতাম। 48 ঘন্টার বিরহ আমাকে পাগল করে দিত। কোনো বিরহ আমাকে স্বপ্নের কাছে পৌঁছাতে আটকাতে পারেনি শেষ পর্যন্ত। সহসা আমরা সিদ্ধান্ত নিলাম সমুদ্রের কাছে যাব। সকল বিরহ সমুদ্রের কাছে সঁপে দিয়ে আমরা পরস্পরের বাহুডোরে আলিঙ্গন হলাম জনম জনমের তরে। পৃথিবীতে আমরা খুলে দিলাম আমাদের ভালোবাসার আদিম ঝর্ণা, যার স্রোতে ভাসতে ভাসতে আমরা চলেছি বৃহস্পতিবার থেকে আরেক বৃহস্পতিবারে। আমাদের জীবনের কাছে বারবার বৃহস্পতিবার মানেই ঝর্ণার জলে ভেসে যাওয়া, তুমি মানেই ঝর্ণার জলে ভেসে যাওয়া, তুমি মানে সমুদ্রের হাঁটু পানিতে দাঁড়িয়ে আমাদের চিরকালীন প্রতিজ্ঞা। সময় শেষ হয়ে আসছে, আর 15 মিনিট রয়েছে আমার হাতে। হাসান রৌফন, বাহ, বৃহস্পতি বন্ধুকে করে দিক গতি। ধন্যবাদ। যতীন দেবনাথ, চমৎকার কবি, ধন্যবাদ দাদা। আমার এবারের কবিতা, এটিও বৃহস্পতিবারকে নিয়ে লেখা। এইবার কবিতাটি আমি পড়ছি। আমি কবিতাটি পড়ছি। আমার কবিতার শিরোনাম অস্থিরতা আমার স্বপ্নগুলো ধরে রাখে। 29তম পর্বে আমি কবিতা পাঠ করছি। অস্থিরতা আমার স্বপ্নগুলো ধরে রাখে। বৃহস্পতিবার এলেই আমি অস্থির হই। বৃহস্পতিবার মানেই কি জানি কি হয়। বৃহস্পতিবার আমাকে অস্থির করে সমুদ্রের ঢেউয়ের মতো ফেনা ফেনা। এই যে তোমার ভাবনা আকাশ নিয়ে, কিন্তু আমি ভাবছি সময় নিয়ে। তবে কি সময় দ্রুত গতিতে চলছে আমাকে পিছনে ফেলে? আমি চেয়েছিলাম এক অনুভূতির মধ্যে চিরটা কাল বৃহস্পতিবারকে পোর্ট্রেট বানাতে, অথচ তুমি বৃহস্পতিবারকে ভেঙ্গে চুরে এক লহমায় গিলে ফেলার মতো ধূসর হজমে নিয়ে গেলে পাকস্থলিতে। উস্কে দেওয়া লাকড়ির মতো বৃহস্পতিবার আবার জ্বলে উঠেছে রক্তের শিরায় শিরায়। এ আগুন তবে কি নিভবে তোমার ছোঁয়ায়? ধন্যবাদ। ফারজানা ইয়াসমিন বোন, আরও কবিতা শুনবো। আসলে আমার সময় শেষ হয়ে আসছে, 10 মিনিট আর হাতে সময় রয়েছে। আমি কবিতা পাঠ করতে যাচ্ছি। প্রতিভা প্রকাশের ফেসবুক লাইভ পেজের 29তম পর্বে আজকে আমি কবিতা পাঠ করছি। আমি তৌফিক জহুর। এবারের যে কবিতাটি পাঠ করব, এই কবিতাটি আমি শিরোনাম হচ্ছে শীতল। ছোট ছোট সন্ধ্যাগুলো দ্রুত রাত হয়ে যায়। আজকাল সন্ধ্যা হলেই চাঁদ জেগে ওঠে। চাঁদ মানেই তুমি, তোমার মুখ। ভাবো সেই দিনের কথা, যেদিন দেখা হলো লোকালয়ে, কথা হলো অগ্রগতির ওভারব্রিজ টপকানোর সিদ্ধান্ত নিলাম আমরা। বাতাস কি জানে না হাসির ইকোগুলো বৃক্ষদের? চোখ তাকালেই যে কথা বুঝতে পারো, অনাগত দিনের শৈবাল প্রাচীর আর শীতল আগুনের পরীক্ষা। আজকাল মানুষ চিৎকার করে বলে বিশুদ্ধ অক্সিজেন চাই, কিন্তু শোনো তুমি, নারীর হাসি ছাড়া পৃথিবীতে কোনো বাগান হয় না। কবিতার কসম নারী, বাগান মানেই তুমি। ধন্যবাদ। প্রতিভা প্রকাশের পক্ষ থেকে ধন্যবাদ মঈন মুরসালিন। আমার সময় দ্রুত শেষ হয়ে আসছে। 29তম পর্বে আমি কবিতা পড়ছি প্রতিভা প্রকাশের ফেসবুক লাইভ পেজে। আমি এবারের যে কবিতাটি পাঠ করব, এটি একটি গদ্য কবিতা। এই কবিতাটি আমার কে তোমাকে ডেকে নিয়ে যায় বারে বারে কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত করেছি।
কবিতাটির শিরোনাম মেঘবালিকা ও ধূসর ক্যানভাস। প্রথম লাইনটা আমার প্রথম অংশটুকু আমার কোট করে নেওয়া আর কি। আমার যা ছিল তা সবই তোমাকে দিয়েছি শুভঙ্কর, তোমার বাঘের থাবা তাও ভরে দিয়েছি খাবারে, চাঁদোয়ার মতো ঘন বৃক্ষ ছায়া টাঙ্গিয়ে দিয়েছি মাথার উপরে, ঠিক আকাশের মাপে মাপে বুনে। তবুও তোমার এত ভয়, তবুও কিসের এত ভয়? বিশাল সূর্যের আলোর নিচে ভিজতে ভিজতে তোমাকে বলি, এই দুপুরে যখন চারদিকে ফুটে আছে ফুলের রং, আমি শুভঙ্কর নই, আমি চৌধুরী। ইট সুরকির এই নগরীতে আমি চেয়েছি কাঁঠাল চাপার গন্ধ, যার শুরু ৮ লক্ষ বছর আগে। ঘন বৃক্ষ ছায়া আমার মাথার উপর টাঙ্গিয়ে দিয়েছ এমনভাবে, আমি এখন আকাশের দিকে তাকালেই আয়নার মতো আকাশে ভাসতে থাকে তোমার মুখ। মেঘবালিকা, ও মেঘবালিকা, আমি খতিয়ে খতিয়ে দেখছি সমুদ্রের হাঁটু জলে নেমে কবুল বলার সেই লগন। আমি প্রতি রাতে স্বপ্নে দেখি উর্মির সেই প্রথম স্পর্শের অনুভূতি, শিউরে জেগে উঠি, এপাশ ওপাশ করে হাতড়াই ওই বাক্য। আর একবার আমি ভয় পাই, হ্যাঁ আমি অনেক ভয় পাই, দানবের মুখোশ আর তোমার বন্দি জীবন। একজন চৌধুরী যখন ওয়াদা করে বকুল ফুলের মালা গাঁথার, একটি খোপা দেখবে, তখন ফুল ফোটার আশায় সারা রাত অপেক্ষা করে বকুল তলায়। সকালের যুবতী ফুল নিয়েই সে ঘরে ফেরে। মেঘবালিকা, চৌধুরী মানেই ওয়াদা রক্ষার প্রথম নিশ্চয়তা। পাগলাটে ভালোবাসা আর ৫,০০০ চুম্বনের আতিশয্যে দুলতে থাকা এক গ্রানাইট পাহাড়, যে পাহাড়ে দুপুর বিকেল মিশে তৈরি হয় জীবনের নতুন সন্ধ্যা, যে সন্ধ্যার আলোয় পথ চলে একজন চৌধুরী, শুধু তোমাকেই অনুসরণ করে ঘূর্ণয়মান লাটিম বৃত্তে। নজর আপনার দিকেই আছে হালিম ভাই, আমার অন্যদিকে নজর নেই এই মুহূর্তে। আমি আরেকটি কবিতা পাঠ করছি। আমার হাতে সময় রয়েছে আর মাত্র ৮ মিনিট। আমি ৮ মিনিটের মধ্যে ওগো কবি রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ, নিচে কেন তোমার হাত, হাতে হাত কবিতা মাত, পার হয়ে যাবে রাত। পিয়ালি গাঙ্গুলি বন্ধু আমার লিখেছো, আহা, ধন্যবাদ। আমি এবারে যে কবিতাটি পড়ছি, কবিতাটির শিরোনাম অনুভূতির বয়স বাড়ে। ২৪ বছর আগে বগুড়ার সাতমাথায় দাঁড়িয়ে আমরা যখন হই হুল্লোড় করতাম শুক্রবার সকালে হোটেল আলিবাবার সামনে, তখনও আমাদের অনুভূতির সদর দরজা সবুজ রং করা ছিল। আমরা জাতীয় জাগরণের জন্য পত্রিকা কিনে স্বপ্ন কেনাবেচার বস্তায় মেতে উঠতাম। ২৪ বছর পর সেই সাতমাথায় দাঁড়িয়ে নতুন কোনো রঙিন আলোর পরশ পেলাম না। আমার মনে হলো সেই আগের অনুভূতিগুলো এখন পরিণত সুতায় উঠছে। লাল চা আর সিঙ্গারার আপ্যায়নের মধ্য যখন বোমা ফাটানোর মতো বললে, অনুভূতির বয়স বাড়ে, অনুভূতির চুল পাকে, চিন্তার রাজ্যে এখন আসা যাওয়া করে মৃত্যুর ডাকপিয়ন। আমি থমকে মনোযোগ সহকারে বয়ান শুনলাম তোমার। মুখে খই ফুটছে অনবর্ত, কিন্তু চোখ বলছে ভিন্ন কথা। বিশ্বাস করি না অনুভূতির বয়স বাড়ে কিংবা চুল পাকে। মস্তিষ্কের স্নায়ুকোষে যত জায়গা আছে জানি সব সবুজ। প্রেম সবুজ, সাতমাথা সবুজ, জলেশ্রী তলা সবুজ, মফিজ পাগলার মোড় সবুজ, আধুনিক দালানের ফাঁকে ফাঁকে বাত্তিগুলোও সবুজ। চোখের ভাষা সবুজ, সবুজে সবুজে কণ্ঠের আকুলতা, সেও যৌবনবতী করতোয়ার কলকল সলসল তানপুরার সুর, তাও সবুজ। জানি এখনো কফির পেয়ালা হাতে বারান্দায় বসে বৃষ্টির ঝুমঝুম নৃত্যের তেহাই দেখে মনের অজান্তে নেচে ওঠে বৈকালিক আড্ডার সবুজ প্রেম।
এখনো আকাশ দেখার বাসনায় জানালার গ্রিল ধরে প্রসারিত হয় তোমার সবুজ চোখ, যে চোখ মায়া ছড়িয়ে গেছে সাত মাথায় সবুজ বেলুন উড়িয়ে। অন্তহীন শুভেচ্ছা ও ভালোবাসা রইল কবি হালিম নজরুল ভাই। আমার হাতে সময় রয়েছে আর মাত্র 5 মিনিট। আমি আরেকটি কবিতা পড়ব, আরেকটি কবিতা পড়েই আমি আজকের মতো বিদায় নেব। আমার খুব ভালো লাগছে যে প্রতিভা প্রকাশের ফেসবুক লাইভ পেজের 29তম পর্বে নিজেকে হাজির হয়ে কবিতা পড়ার মধ্য দিয়ে আর কি। তো আমি আমার শেষ কবিতাটি পড়ছি। কবিতাটির শিরোনাম ভালোবাসার মেঘনা। উৎসর্গ কবি জামালউদ্দিন বারী, প্রিয় ভাই আমার। মেঘনা নদীর উপর শটান দাঁড়িয়ে গেলাম, মুঠোফোনের সুরেলা আওয়াজ আর যানজটের দীর্ঘ মিছিলে অসংখ্য অচেনা মুখ। গাড়ি থেকে নামলাম। বিশাল সেতু, নিচে কালচে পানির ঢেউ, অগ্রহায়ণের মাঝি নৌকার গলুয়ে বেঁধেছে অর্থনীতির লাল সবুজ নোট। এ মাঝি আমাকে যোগায় আমিষ। কেন জানি নদীর দিকে তাকালেই আজকাল চোখের সেলুলয়েডে ভেসে ওঠে গঙ্গারিরির বঙ্গরাজ্যের ইতিহাস। আহা, নদী মানেই শুধু প্রেমের সলাত সলাত নয়, নদী মানে স্বাধীনতার লাল সূর্য খঞ্জরে বিদ্ধ। 21 নৌকা বোঝায় ধন রত্ন পাচার, ক্লাইভের উল্লাস, নবাবের শেষ আশ্রয় খোঁজা। নদী মানে আবার জেগে ওঠা সভ্যতার সাইরেন। নদী মানেই বর্বর আর্যদের বিরুদ্ধে দ্রাবিড়দের মাথা উঁচু করা। নদী মানেই দুষ্মন্তের পুত্র ভরতের অশ্বমেধ যজ্ঞ। নদী মানেই সদানীরার তীরে দ্রাবিড়দের প্রতিরোধ। আজকাল নদী মানেই স্কুল পড়ুয়া কিশোরীর চুলের ফিতা। ধন্যবাদ। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি কবি মঈন মোরসালিল, শতাধিকারী প্রতিভা প্রকাশন, এবং প্রতিভা প্রকাশনের ফেসবুক লাইভ পেজে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আমার মনে হয় এর সঙ্গে আরও অনেকেই রয়েছেন। আমার বন্ধু হাসান রাউফুনও আমি দেখেছি, কবি হালিম নজরুলকে দেখেছি। তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং করোনা পরবর্তী বিশ্বে যদি আমরা বেঁচে থাকি তাহলে সবার সঙ্গে আবারও দেখা হবে। শুভরাত্রি।